শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শপথ নিয়েছেন ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী। এর আগে সকালে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত এমপিরা। সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। মন্ত্রী ও এমপিদের শপথ গ্রহণের মাধ্যমে দীর্ঘ কয়েক বছর পর শুরু হলো বাংলাদেশের নতুন যাত্রা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপি ও স্বতন্ত্র সাংসদরা। আবার একই দিনে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সাংসদরা। শপথের দিনেই 2/3 আসনে বিজয়ী বিএনপি জোটের সাথে 11 দলীয় জোটের মত পার্থক্য বাংলাদেশের নতুন যাত্রায় নতুন কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা তা হয়তো সময় বলে দেবে। দর্শক, আমরা এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি বাংলাদেশের নতুন যাত্রা। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শরীফুজ্জামান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম বাংলাদেশের নতুন যাত্রা, সেই সাথে আজকের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকের এই আলোচনা অনুষ্ঠানে। শুরুতে একটু যেতে চাই আমি, যদি শরীফুজ্জামান শরীফ ভাইয়ের কাছে একটু যেতে চাই, যেহেতু উনি একজন এক সময়ের সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তার কাছে শুনে আসব যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যদি বলি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সেই সাথে ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ হলো। এটা দীর্ঘ যদি বলি 19 বছর, 2006-এর পরে দীর্ঘ 19 বছর পর একটি বাংলাদেশের নতুন যাত্রা শুরু করেছে এই শপথের মাধ্যমে। কেমন হবে আগামীর বাংলাদেশ, কেমন হবে নতুন সংসদ বা নতুন সংসদের যাত্রা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, সাথের আলোচককে শুভেচ্ছা। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটি আজকে আবার নতুন করে প্রমাণিত হলো। একসময় যে তারেক রহমানের নাম উচ্চারণ করা এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ ছিল, একটা টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচার করার জন্য সেই টেলিভিশনের মালিককে কারাগারে যেতে হয়েছিল। সেই তারেক রহমান আজকে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন এবং তার আগে একটা নির্বাচনে অভাবনীয় ফলাফল তারা করেছে এবং যারা তারেক রহমানকে নিষিদ্ধ করেছিলেন তারা কোথায় আছেন, কিভাবে আছেন, তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আমাদের এই যে রাজনীতির গতি, প্রকৃতি, প্রবাহ যে পরিবর্তন হয়ে যায়, তার উদাহরণটা এই। আবার এই জোয়ার যে অনন্তকাল এভাবে পরিচালিত হবে, সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে, সেটা নাও হতে পারে। যারা পালিয়ে আছে হয়তো আবার তারা এসে সেই ধরনের একটা পরিস্থিতির জায়গায় তারাও যে দাঁড়াতে পারে, এটাও শেখার আছে এর ভিতর থেকে। নির্বাচনটা হলো, প্রত্যেকটা নির্বাচন নিয়ে কতগুলো তর্ক বিতর্ক এগুলো থাকে আমাদের মতো দেশে, শুধু আমাদের এখানে না। আমেরিকার নির্বাচনও কিন্তু আদালতে গড়ায়, আমেরিকার নির্বাচনেও সেখানে রক্তপাত হয়। তারপরেও আমাদের এখানে নির্বাচন নিয়ে আমাদের অনেক ধরনের সংশয় শঙ্কা ছিল। সরকার নির্বাচন দিবে কিনা এই ধরনের কতগুলো ভাবনা ছিল, কিন্তু ডক্টর ইউনূসের সরকারের অনেক ব্যর্থতার মধ্যে শেষ বেলায় এসে একটা রক্তপাতহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের যে আয়োজনটা, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। যদিও যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলে, যৌক্তিক সমালোচনা করলে তেড়ে আসতেন, তারা কিন্তু এখন বলছেন যে ডক্টর ইউনূস আমাদের সাথে সুবিচার করেনি, নির্বাচনে তিনি পক্ষপাতিত্ব করেছেন। তবে নির্বাচন যেই পরাজিত হয়, স্বাভাবিকভাবে সবাই ওই প্রশ্নটি তোলে এবং আপনি খেয়াল করে দেখবেন ঢাকা শহরের এই আসনে যিনি বিজয়ী হয়েছেন
তিনি এটিকে অ্যাপ্রিসিয়েট করছেন। ঠিক তার পাশের আসনে যিনি পরাজিত হয়েছেন একই দলের প্রার্থী, তিনি বলছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। তার মানে হলো যে এই ধরনের একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের এখানে এই সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলোকে তাকে মোকাবেলা করতে হবে। আমাদের রিজিওনাল কতগুলো চ্যালেঞ্জ আছে, আমাদের ডোমেস্টিক পলিটিক্সের চ্যালেঞ্জ আছে, আমাদের ইকোনমির চ্যালেঞ্জ আছে, এবং গত 15 বছর এক ধরনের শাসন এখানে ছিল, আবার গত 1.5 বছর অন্য ধরনের একটা শাসন এখানে ছিল, এবং দুটো শাসনই আমাদের সমাজকে বিভক্ত করেছে, আমাদের অর্থনীতিকে বিভক্ত করেছে, রাজনীতিকে বিভক্ত করেছে। অর্থনীতির বিভিন্ন জায়গায় আমরা তার রক্তপাত দেখেছি। এই জায়গা থেকে সরকারকে, নতুন সরকারকে অনেকগুলো সম্ভাবনা এবং বিপুল সমস্যা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। জুলাই আমাদের এখানে এসেছে, জুলাইকে আমরা আমাদের মতো করে ব্যবহার করেছি। এখানে জুলাইকে কেন্দ্র করে একটি পক্ষ আছে, জুলাইয়ের পক্ষ, জুলাইকে অস্বীকার করার মতো, এমনকি জুলাইকে নিয়ে ঠাট্টা মশকরা এবং জুলাইকে অবজ্ঞা করার মতন একটি পক্ষ আছে। আবার এখানে জুলাইয়ের ব্যাপারীরাও আছে, জুলাইকে বেস করে, ভিত্তি করে নানা রকমের সুযোগ সুবিধার জায়গা। কিন্তু জুলাই আসলে এসেছিল একটা অর্থবহ পরিবর্তনের জন্য। যে শাসক এখানে শাসন করতেন, তার যে নানা রকমের দম্ভ, নানা রকমের অপশাসন, দুঃশাসন, হত্যা, ভোট ডাকাতি, এর বিরুদ্ধে জুলাই আমাদেরকে একটা নতুন বার্তার জন্য এসেছিল। কিন্তু সেই জুলাইটাকে আমরা অনেক জায়গায় মিস ইউজ করেছি, প্রপারলি আমরা ব্যবহার করতে পারিনি। আজকে জুলাইয়ের ধারাবাহিকতায় যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনের চ্যালেঞ্জ আছে, নির্বাচিত সরকারের চ্যালেঞ্জ আছে, তারপরেও আমাদেরকে এগিয়ে যেতে হবে এই কারণে যে আমরা আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি অনন্তকাল ধরে গর্তের মধ্যে পড়ে থেকে, অথবা অর্থনীতিতে অবিরত ধারায় রক্তপাত হলে এটিকে আমরা কন্টিনিউ করতে পারবো না। সেই কারণে সমস্ত সীমাবদ্ধতাকে পেছনে ফেলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। একটু যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর। যেই নির্বাচনকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটা কঠিন নির্বাচন হতে পারে বলে একটা মেসেজ দিয়েছিলেন, সেই কঠিন নির্বাচনে আমরা দেখলাম বিএনপির বেশ নিরঙ্কুশ বিজয় হয়েছে, যদি বলি একবার 209টি আসন পেয়েছেন। এই 209টি আসন পাওয়ার পর এখন বিএনপি এবং ধরতে গেলে সরকার গঠনই করছেন এককভাবে, এবং আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিবেন আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কি মনে হয় কেমন হবে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরিবিজ্ঞ আলোচক। আমি মনে করি যে নতুন গভর্নমেন্টের জন্য তো বহু চ্যালেঞ্জ আছে। এক নম্বর হচ্ছে অর্থনীতির চ্যালেঞ্জ। আগামী 26 সাল থেকে প্রায় 3 লক্ষ কোটি টাকা শুধু ঋণ পরিশোধ করতে হবে প্রতি বছর। মানে আমাদের যে এখন যে বাজেট আছে তার অর্ধেক টাকা শুধুমাত্র ঋণ পরিশোধেই চলে যাবে। এবং আমি আসার সময় কিছু বিশ্লেষণ শুনছিলাম, সেইখানে দেখলাম যে ইতিমধ্যে প্রায় 46% গত 18 মাসে 46% মুদ্রার অবনমন হয়েছে, বা মুদ্রাস্ফীতি এটাতে অবনমন হয়েছে, যে টাকার যে অবনমন না, মান কমেছে প্রায় 46%। মানে আপনার পকেটে যে 100 টাকা ছিল এটা এখন 54 টাকা হয়ে গেছে 18 মাস আগে। তার মানে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ আছে। আমি মনে করি যে বিশাল চ্যালেঞ্জ। শরীফ ভাই, চ্যালেঞ্জ অর্থনৈতিক ক্ষেত্রে তো একটা বড় চ্যালেঞ্জ। এর মধ্যে আজ থেকে 2 দিন পরে রোজা আছে, রোজার সময় দ্রব্যমূল্যের একটা স্ফীতি হয় আপনি জানেন। তো এই জিনিসগুলো সবগুলোই আমি মনে করি যে নতুন যে ক্যাবিনেট, এই ক্যাবিনেট এটা নজরে নেবেন। এবং আমি আপনাকে বলি, ডক্টর ইউনূসের সময় আপনি যা কিছুই বলেন, যে আপনি দেখবেন যে গত পরশু সন্ধ্যা থেকে বিভিন্ন পাড়া মহল্লায় যে ছেলে মেয়েদের মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে। আপনি জেনে খুশি হবেন, আজকে নর্থ সাউথে আমার বাচ্চা সন্ধ্যার সময় বলছে, বাবা কিছু টাকা দাও। আমি বলছি, কত টাকা? কিছু টাকা দাও। আমি কি সমস্যা কি, সন্ধ্যার সময় টাকা কেন? তো সে বলল, আমাদের আজকে বসন্ত বরণ উৎসব হচ্ছে নর্থ সাউথে। তো আমি বললাম, এটা তো
আর 2-3 দিন আগে হওয়ার কথা, 14 14 তারিখে হওয়ার ফেব্রুয়ারি কথা। বলছে বাবা 14 তারিখে তো হয় নাই। আমি গতকাল হলো না, পরশু দিন হলো না কেন, গতকাল হলো না কেন? বললো আজকে তারা সকালে যখন শপথ নিয়েছে মন্ত্রী, এই পার্লামেন্ট, এবং তার আগ পর্যন্ত বাচ্চারা ধরে নিয়েছে যে বসন্ত বরণ উৎসব করতে গেলে কেউ না কেউ এখানে আক্রমণ করতে পারে। আপনি ভীতিটা প্রান্তিক লেভেলের কোন পর্যায় পর্যন্ত একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। এবং আজকে বিকাল 4:15 তারেক রহমান যখন শপথ বাক্যে সই করেন, তারপরে আপনি দেখবেন যে আমাদের তরুণ বাচ্চাদের মধ্যেও একটা স্বস্তির নতুন আবহ বিরাজ করছে। মেয়েদের মধ্যে আপনি আজকে সন্ধ্যার সময় দেখবেন বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েরা নতুন শাড়ি পরে বেরোচ্ছে, যেটা আজকে 14 ফেব্রুয়ারিও বের হয়েছে। আজকে সকালেও ঠিক ওইভাবে ছিল না। তাদের মধ্যে একটা শঙ্কা ছিল, কেউ এসে বলে কিনা যে রিক্সাওয়ালা মামা বলে কিনা যে একটু ঠিকঠাক হয়ে বসেন খালাম্মা, একটু ঠিকঠাক হয়ে বসেন, ওড়নাটা একটু গলায় না একটু ঠিক জায়গা মতো দিয়ে বসেন। তো সেরকম একটা আশঙ্কা ছিল। পরিস্থিতি কিন্তু এরকম একটা পর্যায়ে ছিল। তো আমি মনে করি যে আমি বাংলাদেশের যেমন নাগরিক, আমি যতটুকু বাঙালি, আমি ঠিক ততটুকু মুসলমান। নিশ্চয়ই। আমি একই ক্ষেত্রে বাংলাদেশি বাঙালি মুসলমান, আরেকজন বাংলাদেশি বাঙালি হিন্দু, বাংলাদেশি বাঙালি খ্রিস্টান হতে পারে, বাংলাদেশি বৌদ্ধ চাকমা হতে পারে। তো সেটা তো আমি আপনাকে বলছি যে কোনো কিছুই আমি চাপিয়ে দেওয়ার পক্ষে নই। এই চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, এটার থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। এবং বাংলাদেশে আমার সাথে আমাদের শরীফুজ্জামান শরীফের যত অমত থাকুক, আমার প্রথম দাবিটা হচ্ছে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটের কাছে, তার কাছে, যে শরীফের সাথে আমার যত অমত থাকুক, কিন্তু শরীফ তার মতামতটা বলতে দিতে হবে শরীফকে। আমি বলবো শরীফ আমি এইটা মানবো না, আমি শরীফ আপনি যে এই বক্তব্যটা বলছেন আমি ভাই মানবো না আপনারটা। কিন্তু শরীফকে যদি বলে যে না এটা বলতে পারবেন না, আমি সাথে সাথে শরীফের বলার যে অধিকারটা, এইটাকে সমুন্নত রাখার জন্য আমার সর্বশক্তি নিয়োগ করতে হবে। আমার বক্তব্যটা হচ্ছে এইরকম। এবং আমি মনে করি যে আমার 24-এর যে গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা, এইটাই হচ্ছে মূল স্পিরিট। কাউকে পাঞ্জাবি পরতে বা কাউকে স্যুট পরতে বাধ্য করার নাম না। আমি শরীফের ওই যে আর্টিকেল 39 আছে, আমার অনুচ্ছেদ 39 আছে, 37 আছে, 38 আছে, চলাফেরার স্বাধীনতা, সংগঠন জনগণের অধিকার, কথা বলার স্বাধীনতা, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা, এটা কি ভাই অক্ষুণ্ণ রাখতে হবে প্রথমেই। আমার যে প্রশ্নটা ছিল, তারেক রহমান যে কঠিন নির্বাচনের কথা বললেন, এটা সহজ হলো কিভাবে? আমি আপনাকে বলি, আপনি কি মনে করেন না নির্বাচনটা খুব কঠিন হয়েছে? কারণ আমি আপনাকে বলি, আমরা গত 25 জানুয়ারি থেকে আমরা বলছিলাম যে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক জিনিসটা আছে, তাকে একটা ভোটিং প্রসেসের মধ্য দিয়ে তাকে মুসলিম লীগ হতে দেন। আমি আপনাকে কথাটা বুঝাতে পেরেছি যে মুসলিম লীগ যেমন 54, 65, 70 এইসব নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগ আমার এখান থেকে বিলুপ্ত হয়েছে আস্তে আস্তে, ধীরে ধীরে, একদিনে না। দেখুন, তো আমি বারবার বহুবার বলেছি, আপনারা এখানে বলেছে যে একটা ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ হতে দেন। এমনকি আওয়ামী লীগের যে একটা বড় সাপোর্টার আছে, অ্যারাউন্ড 30%, 25%। আওয়ামী লীগ কি মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাওয়ার মতো দল না, আমি আপনাকে বলতেছি আওয়ামী লীগের যারা সাপোর্টার আছে, একটা যা আওয়ামী লীগে যারা বিশ্বাসী, এদেরকে তো আপনি বুঝতে দিতে হবে যে আপনার আওয়ামী লীগ একটা বড় ভুল করেছে। আপনি যদি এদেরকে বোঝার সুযোগটা দিতেন এবং এই ইলেকটোরাল প্রসেস এইবার আসতো, তাহলে আওয়ামী লীগ একটা নগণ্য সংখ্যক আসন পেত এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা নিঃশেষের প্রক্রিয়ায় যেত। কিন্তু আপনি আওয়ামী লীগকে যে প্রসেসে নিষিদ্ধ করলেন, এই প্রসেসের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল আদর্শিকভাবে কখনোই নিশ্চিত। কিন্তু এটা বিএনপির সব নেতাদের মুখে শুনে, কিন্তু বিএনপি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে গেল কেন? আমি আপনাকে বলি, এক্স্যাক্টলি ডক্টর ইউনূস অ্যান্ড হিজ ক্যাবিনেট, তারা এটাই চাইছিলেন যে
বিএনপি বা অন্য কেউ একটু রাগ গুসা করবে, আমরা অমুকটা ছাড়া নির্বাচনে যাব না, তারা বলবেন আচ্ছা মাশাল্লাহ আপনার নির্বাচনে আইসেন না, আমরা আর 5 বছর থাকবো, 25 বছর থাকবো, 50 বছর থাকবো। আমাদেরকে ঈদগাহ ময়দানে মানুষ বলেছে যে স্যার 5 বছর, স্যার 5 বছর। তো এই প্রসেসটাতে বিএনপি পা দেয় নাই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অত্যন্ত ধৈর্যের সাথে বিষয়টি মোকাবেলা করেছে। এবং আমি এমনকি একটা জিনিস যে সম্পূর্ণ বেআইনি, আপনি আমাদের কন্ট্রাক্ট লতে পড়ানো হয় যে একটা ইল্লিগাল কন্ট্রাক্ট শুরু থেকেই এটা ভয়েড, শুরু থেকেই এটা ভয়েড, এটা যত প্রসিডিউর মেনটেন করা হোক না কেন। তো এই গণভোটের যে ইল্লিগাল একটা প্রসিডিউর, এটাকেও সে মানতে বাধ্য হয়েছে। এবং আজকে যখন হয়েছে তখন তখন সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে দিস ইজ টোটালি একটা ইল্লিগাল প্রসিডিউর, এটা মানতে আমরা বাধ্য নই। লিগ্যাল প্রসিডিউর বলেন না, বলেছেন যে এইটার জন্য আমাদেরকে মানুষ নির্বাচিত করে নাই, আমাদের নির্বাচিত করেছে সংসদ। ইশতেহারের জন্য আমাদেরকে নির্বাচিত। ধন্যবাদ। আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ, তিনি কথাটা তুলেছেন বিএনপি সংবিধান সংস্কার পর্যায়ে স্বাক্ষর করলেন না বিএনপির এমপিরা এবং স্বতন্ত্র প্রার্থীরাও করলেন না, কিন্তু পক্ষান্তরে আবার জামায়াতের জোটগুলো তারা সংবিধান সংস্কার পরিষদের স্বাক্ষর করলেন। এইটা নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের বা সংসদে কি ধরনের সংসদকে কি হতে পারে বা সংসদে কি ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে? ধন্যবাদ। আমি শুরুতেই বলেছি যে জুলাইকে নিয়ে 3টা ভাগের মানুষ আছে। একটা ভাগ হচ্ছে জুলাইয়ের পক্ষে, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে। আর একটা অংশ আছে জুলাইকে কোনোভাবে রিকগনাইজ করতে চান না এবং যাদেরকে জুলাই উচ্ছেদ করে দিয়েছে। 3 নাম্বার হচ্ছে জুলাই ব্যাপারে, জুলাইটাকে একটা বলেছে জুলাইকে অবজ্ঞা করার একটা কথা, অবজ্ঞা করা, জুলাইকে সেল করা। আমি বিএনপির জায়গাটা যদি বলেন, বিএনপি স্বাক্ষর করেনি। বাংলাদেশের রাজনীতিতে জুলাই ইস্যুতে বিএনপি যে ছাড় দিয়েছে অন্য কোনো রাজনৈতিক দল সেই ছাড় দেয়নি। বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, তার যে জনপ্রিয়তা, এটা অন্য কোনো রাজনৈতিক দল, আমি জামাত বলছি, এনসিপি বলছি, অথবা অন্য কোনো রাজনৈতিক দলের যদি থাকতো তাহলে তারা নির্বাচনের জন্য 1.5 বছর অপেক্ষা করতো না। তারা এই যে সংস্কার এবং অন্যান্য যে প্রসিডিউরগুলো আমাদের এখানে আমরা মেনটেন করেছি, এগুলোর কোনো কিছু ধার ধারতো না। 3 মাসের মধ্যে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতো, তারপরে ক্ষমতায় বসে কতগুলো হয়তো রিফর্ম যদি করতো। বিএনপি এই জায়গাটায় যথেষ্ট ছাড় দিয়েছে এবং জুলাইকে অনার করেছে। তাদের যে 31 দফা, তার মানে এই না যে বিএনপি জুলাইয়ের কনসেপ্টের বিরুদ্ধে। তারা 31 দফা কিন্তু সবার আগে নিয়ে এসেছে যখন বাংলাদেশে আসলে গণঅভ্যুত্থানও হয়নি। সুতরাং জুলাই ইস্যুতে বিএনপির একটা কমিটমেন্ট আছে। তবে আজকে পার্লামেন্টে সই না করার যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপির, এবং বিএনপির সেই অধিকারটা আছে। কেন? আপনি যে প্রসেসের ভেতর থেকে আপনি এক ধরনের ব্ল্যাকমেল করার চেষ্টা করা হচ্ছে বিএনপিকে, যে বিএনপি জুলাইয়ের চেতনাকে বিশ্বাস করে না। যদি সেটি হয়, বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে, এনসিপি গতকালকে কেন স্বাক্ষর করলো? তারা এত অপেক্ষা কেন করলো? তারা কি ভেবেছিল যে যদি গণভোটে হেরে যায় তাহলে এর কোনো দায় দায়িত্ব আমরা নিব না, সেই কারণে আমরা গণভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করি? তাহলে যে জায়গাটায়, যে বিষয়গুলোকে আমরা সংস্কার কমিশন সামনে নিয়ে এসেছিল, অনেকগুলো জায়গায় ছিল রাজনৈতিক ধোঁয়াশা, সুস্পষ্ট কোনো জবাব নেই। বিএনপি যে প্রশ্নটি তুলেছে সংবিধান সংস্কারের যে কাউন্সিলের কথা, সেই কাউন্সিল তো আমার সংবিধানে নেই। তাহলে আপনি পার্লামেন্ট মেম্বারদেরকে, নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে আপনি কেন এই ধরনের একটা ব্যবস্থার মধ্যে ঠেলে দিলেন? যদি সংবিধানে কি গণভোট আছে? গণভোটও নাই, তার অর্থ হচ্ছে আপনি যদি বলেন তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে সংবিধান পরিপন্থী, এবং এটি অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে। কেন চ্যালেঞ্জের মুখে পড়বে? আজকে প্রেসিডেন্ট প্রধান উপমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, কিন্তু সংসদ সদস্যদেরকে পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অর্থাৎ উদ্ভূত পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এটি করেছে। তো রাষ্ট্রপতির কাছ থেকে আপনি যে শপথটা নিলেন, তার অর্থ হলো যে আমাদের এখানে গণভোটের আগ পর্যন্ত যে সংবিধানটা আছে, সেই সংবিধানটাকে আপনি ওন করছেন। তাহলে সেই সংবিধানে গণভোট নাই। আপনি সংবিধানের
কোনোটা ব্যবহার করছেন আপনার পক্ষে গেলে আর কোনোটা বিপক্ষে গেলে ব্যবহার করছেন। এই যে গণভোটটা আজকে আদালতে এই কি সব দলই করছে নাকি শুধু করে একটা ম্যাক্সিমাম জায়গায় মানে যাদের কোনো দল? হাতে স্টিয়ারিংটা আছে, জি। যারা তাদের ক্ষমতাটা দেখাতে পারে, তারা এই কাজটি করছে। সুবিধাজনকভাবে কেউ সংবিধান ব্যবহার করছে, সংবিধান প্রত্যাখ্যান করছে। জি। যেটা বলছিলাম, সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করলেন না বিএনপি স্বতন্ত্ররা, এবং সেই কারণে আবার এনসিপির যারা সাংসদ তারা আবার মন্ত্রী পরিষদ সবার শপথ অনুষ্ঠানেও তারা গেলেন না। এই সর্বোপরি এই যে একটা শপথ না নেওয়া সংবিধান সংস্কার পরিষদে নতুন কোনো জটিলতা তৈরি হবে কিনা এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে শরীফ ভাইয়ের, যে আসলে আমরা এখন সংবিধান যে যদি বলি 24 পরবর্তী যে সব দল, প্রত্যেকটা দল সংবিধান সুবিধা মতো সংবিধানকে ব্যবহার করেছে, এটার উত্তরটা একটু চাই। ধন্যবাদ আপনাকে জামাল ভাই। আপনি দেখুন, কতগুলো ছোট ছোট বিষয় আছে যেগুলি সংবিধান বিশেষজ্ঞ না হলেও বোঝা যায়। আপনি দেখুন, 1973 সালের 7ই মার্চ আমাদের এখানে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় পার্লামেন্ট, এবং সংবিধান গৃহীত হয় 16ই ডিসেম্বর 1972। সংবিধান গৃহীত হওয়ার পর থেকে রাষ্ট্রপতি কখনো আর আদেশ জারি করেন নাই। এটা প্রথাগতভাবেও ভ্যালিড না, সাংবিধানিকভাবেও ভ্যালিড না। মানে সংবিধান জারির পর থেকে, গৃহীত হওয়ার পর থেকে আর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নাই, এবং এটা প্রথাগতভাবেও কখনো প্রয়োগ হয় নাই আর। আমি যদি তাইলে 24 পরবর্তী থেকে যদি তাইলে আপনি দেখুন 24 পরবর্তী সময়ে আপনি যে সংবিধানকে আপনি প্রটেক্ট করবেন, প্রিটেন্ড করবেন, ডিফেন্ড করবেন, আপনি বলে শপথ নিলেন, আপনি ডক্টর ইউনূস আপনার ক্যাবিনেট শপথ নিলেন, তো আপনি শপথ নেওয়ার পরে এই একটা মাত্র, সব জায়গায় আপনি বললেন অধ্যাদেশ। অধ্যাদেশ সংবিধান সংশোধন অধ্যাদেশ জারির মাধ্যমে হয় না 93 অনুচ্ছেদ অনুযায়ী। তো আপনি প্রথম করালেন কি, রাষ্ট্রপতির একটা আদেশ জারি করালেন। এই রাষ্ট্রপতির আদেশ জারিটা পুরোটা বেআইনি। এই বেআইনি কার্যক্রমের জন্য রাষ্ট্রপতি কখনো দায়ী নন। কেন নন? কারণ 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া, দুইটি কাজ ছাড়া আর কোনো কাজই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর উপদেশ ছাড়া করেন না। তাইলে এই যে রাষ্ট্রপতির আদেশ জারি করালেন, এটা টোটালি একটা বেআইনি কাজ করালেন। এই রাষ্ট্রপতির আদেশ জারির মাধ্যমে আপনি একটা গণভোটের আয়োজন করলেন। গণভোটের শপথ কি, গণভোটের পরে যে সাংবিধানিক পরিষদের বা কি হবে, কি বলে শপথেরটা কি হবে, এইটাও আপনি প্রণয়ন করলেন না। আজকে যে বিএনপির যে সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি যা বললেন, তিনি বললেন যে এই সংবিধানের 3য় তফসিলে আমরা কি শপথ গ্রহণ করব তা বর্ণিত নাই। তাহলে এইটার সম্বন্ধে একটি আইন লাগবে, গণভোটের একটা আইন লাগবে। গণভোটের আইনের প্রেক্ষিতে গণভোটে নির্বাচিত সদস্যরা কি কি করবেন, এবং গণভোটে কখনোই ছিল না। গণভোটে আপনি কতগুলো প্রস্তাবনা বলছেন, এই প্রস্তাবনাগুলির পক্ষে মত আছে কিনা। গণভোটে বলা হয় না এই ইয়ার মধ্যে কে 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 হবেন, গণ কি বলে সংবিধান সংশোধন পরিষদের হবেন, সদস্য হবেন। এইটা তো ব্যবস্থা নাই, নির্বাচনের ব্যবস্থা তো নাই। যদি বলা হইতো যে যেসব আসনে যারা পাশ করবেন, যারা হাবুট পাবেন, এর প্রেক্ষিতে কারা নির্বাচিত হবেন, এইটা তো নাই, সংবিধান সংশোধন পরিষদের নাই। তো আপনি কে নির্বাচিত হয়েছেন এটা তো বললেন না। হানা ভোটের মধ্যে তো কেউ নির্বাচিত হয় নাই। হানা ভোটের মধ্যে আপনার কতগুলো প্রস্তাবের কথা বলছেন, 84টা প্রস্তাবের কথা বলছেন। তো এই জন্য আমি বলছি যে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে আমাদেরকে মানুষ ইস্তেহারের প্রেক্ষিতে আমাদের সংসদ সদস্য নির্বাচিত করেছে, সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবে কেউ নির্বাচিত আমরা হই নাই। হানা ভোটের মধ্যে কেউ নির্বাচিত হওয়ার ব্যবস্থা ছিল না, আপনি পরে দেখুন। তো এই যে একটা জগা খিচুড়ি মার্কা বেআইনি কার্যক্রম করলেন, আমি যখন বেআইনি কার্যক্রম কোনটা, মানে গণভোটটা? গণভোটের মাধ্যমে যে আজকে যে বললেন যে সংবিধান সংশোধন পরিষদের আপনার সদস্য হয়ে গেছেন, এটা তো হওয়ার ব্যবস্থা নাই। তাইলে বলেন যে হানা ভোটে যে আসলে হা যে বিজয় হলো এটা, আরে ভাই হা বিজয়ী হলো,
তো আপনি কিভাবে হানা ভোটের প্রেক্ষিতে আপনি সংবিধান সংশোধন পরিষদের সদস্য নির্বাচিত হলেন কিভাবে? তাইলে বলতে হবে যে যে ইয়েতে যে আসনে হার জয়যুক্ত হচ্ছে এই প্রেক্ষিতে একজন মানুষ নির্বাচিত হয়েছেন, না জয়যুক্ত হয়েছে যেসব আসনে এইখানে আরেকজন জয়যুক্ত হয়েছেন। তুই তো মানে কি এটি গণভোটের কাগজে লেখা উচিত ছিল, এটা বলছেন? অবশ্যই এটা তো হয় নাই। তো এটা তো মহাগুলমাল বাঁধানোর একটা ব্যবস্থা করছিলেন ডক্টর ইউনূস। তো আমি যখন আমাদের অনেক বন্ধুরা খুব ক্ষিপ্ত হলেন, আমি বললাম ডক্টর ইউনূস তো এটা একটা ভালো ঝামেলা জট পাকানোর ব্যবস্থা করেছেন এবং ওয়ান্স সামবডি উইল বি প্রসিকিউটেড, যারা এই হানা ভোটের পক্ষে রাষ্ট্রের টাকা খরচ করেছেন, রাষ্ট্রের টাকা খরচ করে স্কুলের টাকা খরচ করেছেন, ব্যাংকের টাকা খরচ করেছেন, ইউনো সাহেবের অফিসের টাকা খরচ করেছেন, এরা কি জন্য খরচ করলেন এই টাকা? এই জন্য দে উইল বি প্রসিকিউটেড। ইভেন ডক্টর ইউনূস শুড বি প্রসিকিউটেড। তো এই জন্য আমি আপনাকে বলছি যে দেখা যাক। আমি আপনাকে বলি যে আজকে যে কাজটা করতে পারলেন তারেক রহমানের নেতৃত্বে, তার ক্যাবিনেট মেম্বার যে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি আমাদেরকে অনেক ঝামেলা থেকে উনি বাঁচিয়ে দিয়েছেন। সংসদে কোনো ঝামেলা হবে কিনা, যেহেতু তারা বিরোধী দল হিসেবে আমি থাকবে? আপনাকে বলি সংসদ তো এত ঠুনকো জিনিস না। সংসদে এই প্রথম দিন থেকে ঝামেলা পাকাচ্ছেন, এটা বাংলাদেশের মানুষ 2/3 209 বা এরকম 12 জন নির্বাচিত করে তারা পার্লামেন্টে পাঠিয়েছে। আর আপনার প্রথম দিন থেকে ঝামেলা করবেন। শেখ হাসিনা 91 সালে বলেছিলেন যেমন একদিনও আমি শান্তিতে থাকতে দিব না। এটা বললে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না ভাই, ভালোভাবে নেবে না। ধন্যবাদ। যদি ইয়েতে যাই, শরীফ ভাই, বিএনপির এমপিরা আবার একটা নতুন একটা ঘোষণা দিয়েছেন, এবার তারা এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট নেবেন না। রাজনীতি একটি নতুন ধারা তৈরি হলো কিনা? ধন্যবাদ। এটি আমাদের রাজনীতিতে ইতিবাচক যে ঘটনাগুলো তার একটা। আমরা আশা করব, এর আগে জামায়াত ঘোষণা দিয়েছিল, তারা ঘোষণা দিয়েছে, আমরা আশা করব যে এটি আইন করে নিষিদ্ধ করা, মানে এটা আইন করে নিষিদ্ধ করা দরকার। নিষিদ্ধ করা দরকার। যেহেতু পলিটিশিয়ানরা এমপিরা একমত হচ্ছেন এবং এটি বলছেন, তাহলে আমাদের সংবিধানে যে সুবিধাটা তাদেরকে দেওয়া হয়েছে এটি নিষিদ্ধ করে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কারণ একজন আইন প্রণেতাকে ঢাকায় বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব জনগণের না, এবং যে প্রক্রিয়া এখানে তাদেরকে তারাও তো আবার মানে যদি বলে অর্থের দিক থেকে তো তারা তো বেশ স্বাবলম্বী। এবং আপনি দেখছেন গতকালকেও টিআইবি বলছে যারা বেশিরভাগই 79% হচ্ছে কোটিপতি এবং ঋণখেলাপি আছে ইত্যাদি ইত্যাদি আছে। অর্থাৎ তারা 62% হচ্ছে বিএনপির, প্রত্যেকেই আর্থিকভাবে খুবই স্বয়ংসম্পূর্ণ। সুতরাং তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে এই সাপোর্টটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিএনপি যে সিদ্ধান্তটি নিয়েছে, জামাতের আগে সিদ্ধান্ত নিয়েছে, আমি অনুরোধ করব সরকারি দল এবং বিরোধী দল যেহেতু সিদ্ধান্তটা নিয়েছে তারা আইনগতভাবেই এটিকে যদি এগিয়ে নেয় তাহলে তার একটা ইতিবাচক ফলাফল পড়বে এবং এটি নিশ্চয়ই কেউ বাধা দিবে না। ধন্যবাদ আপনাকে। আমি একটু ভাইয়ের কাছে যাই, মোশাররফ ভাইয়ের কাছে। মোশাররফ ভাই, আজকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন বিএনপির এই মন্ত্রিসভায়। তিনি তো অন্তর্বর্তী সরকারের অংশীজন ছিলেন। অন্তর্বর্তী সরকারের আরো কেউ কি সামনে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? আমি তো বেসিক্যালি জ্যোতিষবিদ্যা চর্চা করি না, দেখেন কি হবেন কিনা সম্ভাবনা ঠিক আমি বলতে পারি না। জ্যোতিষবিদ্যা যদিও অন্তর্বর্তী সরকারের যথেষ্ট সমালোচনা আপনারা করছেন। আমি করছি। আপনি তো বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের বহু লোকজন বহু ধরনের ঝামেলা পাকানোর বন্দোবস্ত করেছিলেন। আমি মনে করি বাংলাদেশের জনগণ এটা রুখে দিয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন ক্যাবিনেটকে আমি এই জন্য অন্তত স্বাগত জানাই। তারা বাংলাদেশকে অন্তত শান্তি এবং স্বস্তির দিকে নিয়ে যাচ্ছেন এবং এই শান্তি এবং স্বস্তি আমাদের জনজীবনে দীর্ঘ সময়ের জন্য বিদ্যমান থাকবে, বিরাজমান থাকবে। এই জন্য এবং নিউ পার্লামেন্টের সবাইকে আমি বলবো যে আপনার দায়িত্বশীলতার সাথে বাংলাদেশের শান্তি এবং স্বস্তিটা দীর্ঘদিন বিদ্যমান রাখবেন এবং পরবর্তী নির্বাচন পর্যন্ত আপনার জন আকাঙ্ক্ষার দিকে খেয়াল রাখবেন, জনদাবির প্রতি খেয়াল রাখবেন, জনগণের মনস্তত্ত্বর দিকে তাকিয়ে কার্যক্রম গ্রহণ করবেন। এটা হলো আমার বক্তব্য। আপনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি অন্য একটা জায়গায় আমার একটা লাইভ আছে, আমি সেখানে যেতে হবে। প্রশ্ন তো শেষ হয়নি, আরো আছে। যদি এবার
শরীফুজ্জামান শরীফের কাছে একটু যেতে। শরীফুজ্জামান শরীফ, গণভোট নিয়ে আপনি একটা কথা বলেছিলেন যে একটি সংবিধানে নেই, এটাকে প্রথম আজকে সম্ভবত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে একটা রিট দায়ের হয়েছে। যদিও এই রিটের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন জামায়াত সমর্থিত অ্যাডভোকেট শিশির মনির। গণভোট শেষ পর্যন্ত আদালতের বারান্দায় গেল কিনা? ধন্যবাদ। গণভোটটার আয়োজন নিয়ে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া, বক্তব্য ইত্যাদি ছিল। কতগুলো ব্যাপার আছে যে ব্যাপারগুলো আসলে আপনি চাপিয়ে দিতে পারেন না। আপনি যে সংবিধান অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করেছেন গত 1.5 বছর, সেই সংবিধানে গণভোটের অপশনটা নেই এবং এটি বেশ কয়েকটা রাজনৈতিক দল বারবার তুলে ধরেছে। কিন্তু আপনি যদি আপনার শক্তির কারণে, মবের কারণে, আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে অথবা কোনো ইমোশনাল বিষয়কে সামনে এনে এই বিষয়টিকে সংবিধানে না থাকার পরেও এখানে চাপিয়ে দিতে চান, অবশ্যই সেটিকে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে। এই কারণে পড়তে হবে যে আমাদের সব কিছুর উপরে হচ্ছে সংবিধান। আপনি যদি 5ই আগস্ট দায়িত্ব গ্রহণ করার পর সংবিধানকে যদি অকার্যকর করে দিতেন, বাতিল করে দিতেন, তাহলে সংবিধান মানার বাধ্যবাধকতা থাকতো না। আপনি তো জুলাইয়ের ভিতর থেকে যেটি বলছেন যে জুলাই আমাদেরকে সেই ধরনের একটা বৈধতা দিয়েছে, তাহলে যদি বৈধতা দিয়েই থাকে তাহলে সংবিধানের অনেকগুলো ধারা উপধারা আপনি যখন জুলাইয়ের বৈধতা পাওয়ার পরেও এটিকে যখন অনুসরণ করবেন তখন পুরোটাই আপনাকে অনুসরণ করতে হবে। আর যেহেতু এখানে রাজনৈতিক ভিন্নতা এসেছে, সুতরাং এইখান থেকে একটু অংশ নিব, সেখান থেকে একটু অংশ নিব, সেটি সম্ভব নয়। সরকার কোনো কোনো জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে একটু আগে যে আলোচনাটা হচ্ছিল যে বিএনপির সাংসদরা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে কেন শপথ গ্রহণ করলেন না। যারা পার্লামেন্ট মেম্বার হবেন তারা এই কমিশনের সদস্য হবেন, এটি কোথাও বলা নেই। হ্যাঁ না ভোটের মধ্যেও এটি বলা নেই। তাহলে এই সিদ্ধান্তটা কারা নিয়েছেন? ডক্টর আলী রিয়াজ, ডক্টর বদিউল আলম মজুমদার সহ যারা এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন, তারা ব্যক্তিগতভাবে ডক্টর আলী রিয়াজ অথবা বদিউল আলম মজুমদার বাংলাদেশের নির্বাচিত এমপিদেরকে বলতে পারেন না যে যে বিষয়টা আপনি গণভোটে পাশ করেননি, যে বিষয়টা আপনার পার্লামেন্ট, আপনার সংবিধানে নেই, তারা বাইরের থেকে প্রেস কনফারেন্স করে বলতে পারেন না যে একজন সংসদ সদস্যকে এই পরিচয় দিয়ে শপথ গ্রহণ করতে হবে। এটি যদি তারা বলেন সেটি হবে সংসদের উপরে এক ধরনের অন্যায় হস্তক্ষেপ এবং শাস্তিযোগ্য অপরাধ। সেই কারণে আমি মনে করি যে যে উদ্যোগগুলো আপনারা নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, অনেক উদ্যোগ ইনস্ট্যান্ট নেওয়া হয়েছে, তাৎক্ষণিক নেওয়া হয়েছে। এর পরবর্তীতে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করে এটি তারা বিবেচনায় না নিয়েই কতগুলো আবেগের জায়গা থেকে নিয়েছেন, কোথাও কোথাও আরোপিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে। আপনাকে মনে করিয়ে দেই, সংবিধান সংশোধন, পরিবর্তন ইত্যাদি ইত্যাদি সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছিল রাজনৈতিক দলগুলোর আলোচনার ভেতর থেকে, সেই প্রস্তাবগুলো নিয়ে যেদিন ডক্টর আলী রিয়াজ আমেরিকান দূতাবাসে গিয়ে আমেরিকা রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে, সেই দিনই তারা একটা বিরাট প্রশ্ন তুলে দিয়েছেন যে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে আমেরিকার সম্পর্কটা কি, কেন তিনি বাংলাদেশের জনগণের কাছে না গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর তিনি তার পুরো টিম নিয়ে যেদিন আমেরিকান দূতাবাসে গেছেন, পুরো প্রক্রিয়াটা ডক্টর আলী রিয়াজ প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ ভাই। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম, আমাদের সাথে আলোচনায় ছিলেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক ছিলেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা আমাদের সাথে ধৈর্য ধরে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আগামীকাল একই সময় চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।